হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে নব্যপ্রস্তর যুগ সম্পর্কে। অর্থাৎ তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর 1 হিস্ট্রি থেকে এই নব্যপ্রস্তর যুগ টপিকটা নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয়ে যাওয়ার আগে বা আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো যে আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, নোটস পত্র নেবে, ঠিক আছে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এর সাথে সাথে তোমাদেরকে কোর্স ডিটেলস অ্যান্ড কোর্স ফি সম্পর্কেও একটু বলে রাখি। দেখো, কোর্স ফির মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমরা যারা মেজরের স্টুডেন্টস রয়েছো তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 1299, এবং তোমরা যারা মাইনরের স্টুডেন্টস রয়েছো তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও তোমাদেরকে কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলে রাখি যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ, প্রথমত তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, তারপরে তোমরা রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। এটাই ছিল মূল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমত যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে নব্যপ্রস্তর যুগের পরিচিতি সম্পর্কে। এর আগেও তোমাদের সঙ্গে প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্যপ্রস্তর যুগ নিয়ে আলোচনা করেছিলাম। তো নব্যপ্রস্তর যুগটাও কিন্তু প্রস্তর যুগকে আর কি তার যে সময়সীমাটা রয়েছে সেই সময়সীমার উপর ভিত্তি করে তিনটি পর্যায় বা তিনটি ভাগে বিভক্ত করা হয়, যার মধ্যে থেকে প্রথম পর্যায়ে প্রাচীন প্রস্তর যুগ, দ্বিতীয়টা রয়েছে মধ্যপ্রস্তর যুগ, যেটা নিয়ে অলরেডি আগে আলোচনা করেছি, এবং আজকে তৃতীয় পর্যায়ে অর্থাৎ নব্যপ্রস্তর যুগ নিয়ে আলোচনা করব। প্রথমত বলেছে নামকরণ, গ্রিক শব্দ নিওস বা নতুন এবং লিথোস যেটা পাথর থেকে নিওলিথিক বা নব্যপ্রস্তর শব্দটির উৎপত্তি হয়েছে। তারপরে রয়েছে এটার সংজ্ঞা, অর্থাৎ প্রাক ঐতিহাসিক যুগের যে পর্যায়ে মানুষ অমসৃণ পাথরের পরিবর্তে মসৃণ এবং ধারালো হাতিয়ার ব্যবহার করতে শুরু করে সেটাকেই বলছে নব্যপ্রস্তর যুগ। অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্যপ্রস্তর যুগের যে হাতিয়ারগুলি ছিল সেই হাতিয়ারগুলির ক্ষেত্রে কিন্তু মসৃণতাটা লক্ষ্য করা যায় না, এবং এই পাথরের হাতিয়ারের ক্ষেত্রে বা হাতিয়ারের ক্ষেত্রে একটা যে মসৃণতা সেটা লক্ষ্য করা যায় হচ্ছে এই পর্যায়টায়, অর্থাৎ নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক এজের ক্ষেত্রে। ঠিক আছে? বলছে প্রধান পরিবর্তন, প্রকৃতির ওপর সম্পূর্ণ নির্ভরশীলতা কমিয়ে মানুষ পরিবেশকে নিজের প্রয়োজনে ব্যবহার করতে শিখেছিল। অর্থাৎ এর মাধ্যমে কি হচ্ছে, আগে কি হতো, আগের মানে এই নবপ্রস্তর যুগের আগে কি হচ্ছে, মানুষ যে স্থায়ীভাবে বসবাস করতে জানতো না, খাদ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ফিরে বেড়াতো, একটা মানে স্থায়ী বসবাস করতে তারা শেখেনি, তারা যাযাবর হিসেবে তাদের জীবনটাকে কাটাতো। এছাড়াও তারা হচ্ছে যে মানে আকাশে, খোলা আকাশের নিচে পড়ে থাকতো বা কোনো গুহায় আশ্রয় নিত। কিন্তু মেইন যে পরিবর্তনটা হয়েছিল শুরু, সেই পরিবর্তনটা বলা ছিল নবপ্রস্তর যুগের ক্ষেত্রেই হয়েছিল। কেননা এই সময় মানুষ কি হয়েছিল, যাযাবর হিসেবে ঘুরে ফিরে বা প্রকৃতির ওপর নির্ভরশীলতা কমিয়ে দিয়ে তারা কি করেছিল, স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল, যেটা তাদের জীবনযাত্রার ক্ষেত্রে একটা বিপুল পরিমাণে কিন্তু পরিবর্তন এনেছিল। এর সাথে সাথেও আর কি বলা হয়েছে যে সভ্যতার ভিত্তি, অর্থাৎ স্থায়ী গ্রাম কৃষিভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে কি হচ্ছে, এটি আধুনিক মানব সভ্যতার কিন্তু ভিত্তি স্থাপন করছে। ঠিক আছে? এটা গেল নর্মালি যে এটার পরিচিতি সম্পর্কে। নেক্সট যেটা রয়েছে, দেখো সময়কাল ও যুগান্তকারী কিছু মাইল ফলক। এখানে বলেছে আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 অব্দে মধ্যপ্রাচ্যের উর্বর অর্ধ চন্দ্রাকার অঞ্চলে এই নবপ্রস্তর যুগের কিন্তু সূচনাটা হয়েছিল, বা এটার সময়কাল হিসেবে কিন্তু এটা ছিল। তো মূলত কি, এটা তাম্রপ্রস্তর যুগের সূচনার পর্যন্ত আর কি স্থায়ী ছিল, এবং প্রায় 7,000 বছরে মানবজাতির বিকাশ বা মানবজাতির যে শিকারী সংগ্রাহক জীবন থেকে কি বের হয়ে কি হয়েছিল, স্থায়ী সমাজ ব্যবস্থা এবং নগর সভ্যতার দিকে পাটা বাড়াইছিল। অর্থাৎ কি, এই যে প্রায় 7,000 বছরের যে মানব জাতি কি করেছিল, যে শিকারী মানে পশু শিকার এবং হচ্ছে সংগ্রাহক থেকে জীবন আর কি সংগ্রাহক জীবন থেকে বের হয়ে কি করেছিল, প্রথম স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল। ঠিক আছে? আচ্ছা, নেক্সট রয়েছে প্রধান তিনটি মূল স্তম্ভ। অর্থাৎ এখানে প্রথমে বলেছে কৃষিকাজ, অর্থাৎ প্রথমবারের মতো পরিকল্পিতভাবে কি করেছিল, এরা ধান, গম, বার্লি শস্য উৎপাদন করতে শুরু করেছিল। খাদ্য নিরাপত্তা নিশ্চিত হওয়ায় যাযাবর জীবন কিন্তু অবসান পেয়েছিল। অর্থাৎ কি, কৃষিকাজের সূচনাটা হয়েছিল। ঠিক আছে? নেক্সট রয়েছে পশুপালন। শুধুমাত্র কৃষিকাজেরই সূচনা হয়নি বা কৃষিকাজটাই করতে তারা শুরু করেনি, তারা কিন্তু কৃষিকাজের সাথে সাথে পশুপালন করতেও কিন্তু শুরু করেছিল। যেমন বলেছে কুকুর, গরু, ভেড়া, ছাগল প্রভৃতি কিন্তু পশু, তাদেরকে কিন্তু আর কি প্রভৃতি পশু ছিল
গৃহপালিত পশুর মধ্যে। এছাড়াও বলেছে পশুপালন থেকে হচ্ছে মাংস, দুধ, চামড়ার নিয়মিত যে সংস্থানটাও কিন্তু তৈরি হয়েছিল। তাহলে এদের জীবনের ভিত্তি হয়ে উঠেছিল কৃষিকাজ, দেন হচ্ছে পশুপালন, তারপরে রয়েছে স্থায়ী বাসস্থান। এই তিনটা কিন্তু মূল স্তম্ভ ছিল নব্যপ্রস্তর যুগের ক্ষেত্রে। ঠিক আছে, কি বলেছে? কৃষি জমি দেখাশোনার প্রয়োজনে নদী উপত্যকায় মাটি ও খড়ের তৈরি স্থায়ী ঘরবাড়ি এবং ছোট ছোট গ্রামগুলি কিন্তু গড়ে উঠেছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে কৃষিকাজ ও খাদ্য উৎপাদন। এর মানে বিশেষত প্রাচীন প্রস্তর যুগের মানুষ কি ছিল? খাদ্য সংগ্রাহক ছিল। কেন খাদ্য সংগ্রাহক বলা হয়? কারণ তারা তখন অবধি কিন্তু খাদ্যটা উৎপাদন করতে শেখেনি, কিন্তু এই পর্যায়ে এসে কি হচ্ছে? খাদ্য উৎপাদক তাদেরকে বলা হয়। তারা কিন্তু নিজেদের খাদ্যটা নিজেরা কিন্তু উৎপাদন করতে জানতো। এখানে বলেছে দেখো যে খাদ্য সংগ্রাহক থেকে উৎপাদকে রূপান্তর, যে বিষয়টা আমি বললাম যে তারা প্রথমে খাদ্য সংগ্রহ করে খেত, তারা ছিল প্রথমত খাদ্য সংগ্রাহক, পরবর্তীতে খাদ্য উৎপাদকে। এই যে একটা রূপান্তরটা হলো খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে, এই রূপান্তরটা বলেছে। ঐতিহাসিক ভি গার্ডেন চাইল্ড এই যুগকে নব্যপ্রস্তর যুগীয় বিপ্লব বলে বর্ণনা করেছেন, কারণ এটি মানব ইতিহাসের অন্যতম বড় একটা গুণগত পরিবর্তন ছিল। তাহলে কি হচ্ছে? প্রাচীন প্রস্তর যুগ মানে মধ্যপ্রস্তর যুগের থেকে নব্যপ্রস্তর যুগে কিন্তু একটা বিরাট মানে বিশাল একটা পরিবর্তন ঘটছে। সেটা হাতিয়ারের ক্ষেত্রে হতে পারে, সেটা মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু হতে পারে। ঠিক আছে, কৃষির উদ্বৃত্ত উৎপাদন মানুষকে কেবল বেঁচে থাকার চিন্তা থেকে মুক্তি দিয়েছিল। এর ফলে কি হয়েছিল? সংস্কৃতি, কারিগরি কৌশল, তার সাথে সাথে জটিল সমাজ বিকাশের কিন্তু একটা সুযোগ বা ভিত্তি কিন্তু যে তৈরি হয়েছিল। নেক্সট রয়েছে নতুন প্রযুক্তি ও উদ্ভাবন। এখানে রয়েছে দেখো মসৃণ হাতিয়ার, অর্থাৎ নব্যপ্রস্তর যুগের হাতিয়ারের ক্ষেত্রে একটা মসৃণতা লক্ষ্য করা যায়। ঘষে মসৃণ ও ধারালো যে করা পাথরের কুঠার, কাস্তে, বাটালি, যা কৃষি কাজের ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হতো। নেক্সট মৃৎশিল্প, যেটাকে পটারি বলা হয়। উদ্বৃত্ত খাদ্যশস্য সংরক্ষণ এবং রান্নার কাজে মাটির পাত্র এবং থালা বাসন তৈরি করার সূচনা। তো এই সময়টা বিভিন্ন কিছুর সূচনা হচ্ছে, বিভিন্ন উন্নয়ন ঘটছে, বিভিন্ন উন্নতি ঘটছে, মানুষের জীবনযাত্রার মান কিন্তু অনেকটা উন্নত মানের হচ্ছে। নেক্সট হচ্ছে চাকার আবিষ্কার। এই সময়টাতেই কি হলো? চাকার আবিষ্কার হলো। বলছে যাতায়াত, পরিবহন এবং পাত্র তৈরির কাজে চাকার ব্যবহার একটা কিন্তু বৈপ্লবিক আর কি যে দিগন্ত খুলে কিন্তু দিয়েছিল। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি রয়েছে দেখো যে সমাজ ও জীবিকার বিবর্তন। এখানে কি বলেছে? সামাজিক কাঠামো ও শ্রম বিভাজন, অর্থাৎ স্থায়ী গ্রাম গড়ে ওঠার কারণ বা গড়ে ওঠার পর সমাজে কাজের বিভাজনটা কিন্তু একটা শুরু হয়েছিল। ঠিক আছে, কেউ কেউ কি করতো? কেউ কেউ ছিল কৃষক, কেউ কেউ ছিল কি মৃৎশিল্পী, আবার কেউ কেউ পশুপালনে যুক্ত ছিল। পরিবার ও গোত্রীয় নেতৃত্বেরও কিন্তু একটা সূচনা ঘটে। তাহলে কি সামাজিক কাঠামো, শ্রমেরও কিন্তু বিভাজন হয়ে গেছিল। কেউ শ্রমিক ছিল, তো কেউ মৃৎশিল্প ছিল, তো কেউ আবার পশুপালনের সঙ্গে যুক্ত ছিল। নেক্সট হচ্ছে ধর্মীয় বিশ্বাস ও সংস্কার। এখানে বলেছে দেখো প্রকৃতির বিভিন্ন শক্তি, যেমন সূর্য, বৃষ্টি, মাটি, এগুলোর পূজা করা হতো এবং মৃতের স্মরণে কি করা হতো? সমাধি স্তম্ভ নির্মাণ ও মৃতের সাথে সাথে বিভিন্ন জিনিসপত্র সৎকার করার রীতিটা কিন্তু এই সময় গড়ে উঠেছিল। ঠিক আছে, আচ্ছা, এবং মানে এই সমস্ত বিষয় কি, অর্থাৎ এই যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, যেমন হচ্ছে কৃষিকাজের সূচনা থেকে হচ্ছে পশুপালন করা হচ্ছে, বিভিন্ন মৃৎশিল্পের কথা বলা হচ্ছে, এই সমস্ত বিষয় কি করেছিল? একটা নতুন যে পরিবর্তন এনেছিল তাদের জীবনযাত্রার ক্ষেত্রে। নবপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন এসেছিল কিন্তু এই সময়টাতে এসে। ঠিক আছে, শেষে বলা যায় খাদ্য উৎপাদন প্রযুক্তির সূচনা কেবল মানুষের আর কি যে খাদ্য নিরাপত্তা দেয়নি, এটি মানব সংস্কৃতির অভূতপূর্ব কিন্তু রূপান্তরও ঘটিয়েছিল। ঠিক আছে, তাহলে এই যে নবপ্রস্তর যুগটা রয়েছে, এই নবপ্রস্তর যুগে যে বিভিন্ন বিষয় রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এবং আজকের ক্লাসের আলোচনার বিষয় কিন্তু এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।